পথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পরিবেশনায়। আজ আমি পাঠ করছি শিবরাম চক্রবর্তী রচিত বাংলা ছোট গল্প গুরুচণ্ডালী। সীতানাথ বাবু ছিলেন সেকেন্ড পণ্ডিত, বাংলা পড়াতেন। ভাষার দিকে তার দৃষ্টি একটুও ভাষা ভাষা ছিল না, ছিল বেশ প্রখর। ছেলেদের মধ্যে গুরুচণ্ডালী তিনি মোটেই সইতে পারতেন না। সপ্তাহের একটা ঘণ্টা ছিল ছেলেদের রচনার জন্য বাঁধা। ছেলেরা বাড়ি থেকে রচনা লিখে আনত, এক এক সময়ে ক্লাসে বসেও লিখত। সীতানাথবাবু সেই সব রচনা পড়তেন, পড়ে পড়ে আগুন হতেন। ছাত্রদের সেই রচনা পরীক্ষা করা সীতার অগ্নি পরীক্ষার মতোই একটা উত্তপ্ত ব্যাপার ছিল সীতানাথবাবুর কাছে। যেমন তার তেমনি আমাদেরও। এত করে বকে ঝোঁকেও গুরুচণ্ডালীর দোষ যে কাকে বলে ছাত্রদের তিনি তা বুঝিয়ে উঠতে পারেননি। উক্ত দোষমুক্ত করা তো দূরে থাক। সেদিনও তিনি ক্লাস শুদ্ধ ছেলের রচনা খাতায় চোখ বুলিয়ে যাচ্ছিলেন। দেখতে দেখতে তার চোখ লাল হয়ে উঠল। হাতের দুরঙা পেন্সিলের লাল দিকটা ঘসঘস করে চলতে লাগলো খাতার ওপর। রচনার লাইনগুলো ফসফস করে লাল দাগে কেটে কেটে তিনি অস্থির হয়ে পড়লেন। এর চেয়ে ছেলেদের চাবুকে লাল করা যেন সোজা অনেক, ছিল ঢের আরামের। আর তা করতে পারলে যেন গায়ের ঝাল মিটত তার। খাতাগুলো পাশে সরিয়ে রেখে তিনি বললেন, এ আর কি দেখব, খালি গুরুচণ্ডালী। কতবার করে বলেছি, হয় সাধু ভাষায় লেখো, নয়তো কথ্য ভাষায়। যেটাতেই লেখো তাই ঠিক হবে, কিন্তু এক রকমের হওয়া চাই। সাধু ভাষায় আর কথ্য ভাষায় মিশিয়ে খিচুড়ি পাকানো চলবে না, না কিছুতেই না। কিন্তু এখনও দেখছি সেই খিচুড়ি, সেই জগা খিচুড়ি। গণেশ বললে, আমি সাধু ভাষায় লিখেছি স্যার। সাধু ভাষায় লিখেছ? এই তোমার সাধু ভাষা? সীতানাথবাবু গাদার ভেতর থেকে তার খাতাটা উৎখাত করেন। কি হয়েছে এ? দুগ্ধ ফেননিব শয্যায় সে ধপাস করিয়া বসিয়া পড়িল। দুগ্ধ ফেননিবের সঙ্গে? কেন স্যার, করিয়া তো দিয়েছি আমি। করিয়া কি সাধু ভাষা হয়নি স্যার? কিন্তু ধপাস? ধপাস কি ভাষা? দুগ্ধ ফেননিভের পরেই এই ধপাস? গণেশ এবার ফেননিভের মতোই নিভে যায়, টু শব্দটি করতে পারে না। কতবার বলেছি তোমাদের যে ভাষায় খিচুড়ি পাকিও না, হয় সাধু ভাষায় নয় কথ্য ভাষায়, যেটাই হয় একটাতে লেখো। কিন্তু দেখো আগাগোড়া যেন এক রকমের হয়। গণেশের এই বাক্যটিকে তোমাদের মধ্যে নিখুঁত করে বলতে পারো কেউ? পারি স্যার। মানুষ উঠে দাঁড়ালো, কিন্তু দাঁড়িয়েই মাথা চুলকোতে লাগলো সে। ধপাস এর সাধু ভাষা কী হবে তার জানা নেই। খানিক মাথা চুলকে আমতা আমতা করে সে নিজেও ধপাস করে বসে পড়ল। তার মানসে যে কী ছিল তা জানা গেল না। শরিত উঠে বলল, কিসে বলবো স্যার, কথ্য ভাষায় না অকথ্য ভাষায়? যাতে তোমার প্রাণ চায়। দুগ্ধ ফেননিভ শয্যায় আয়েশ করে বসল। দুগ্ধ ফেননিভের সঙ্গে আয়েশ? সীতানাথবাবুর মুখখানা উচ্ছের পায়েস খেলে যেমন হয় তেমনি ধারা হয়ে ওঠে। ওহে বাপু, গুরুচণ্ডালী কাকে বলে তা কি তোমাদের মগজে ঢুকেছে? মনে করো যে চাঁড়ালটা আমাদের এই স্কুলে ঝাড় দেয়, সে যদি হেডমাস্টার মশাইয়ের সঙ্গে এক আসনে বসে, তাহলে সেটা দেখতে কেমন লাগে? সেটা যেমন দৃষ্টিকটু দেখাবে, কতগুলি সাধু শব্দের মধ্যে একটা অসাধু শব্দ ঢুকলে ঠিক সেই রকম খারাপ দেখায়, তাই না? সাধু ভাষার শব্দ যে কথ্য ভাষার শব্দের সঙ্গে এক পংক্তিতে বসতে পারে না, সে কথাই আবার অন্যান্য সাধু শব্দের সঙ্গে মিশ খেয়ে বেশ মানিয়ে যেতে পারে। যেমন উদাহরণস্বরূপ, বলবো স্যার, এতক্ষণে আমি বুঝতে পেরেছি, বলে ওঠে গণেশ। দুগ্ধ ফেননিব শয্যায় আয়াস সহকারে বসিল কিংবা উপবেশন করিল, হয়েছে স্যার এবার? কিংবা আরও বেশি সাধুতা করে আমরা বলতে পারি, নিরঞ্জন উঠে দাঁড়ায়, আসন গ্রহণ করিল কিংবা আসন পরিগ্রহ করিল। দীপক বলে, সমাসীন হইলেও বলা যায়। আবার তুই এর মধ্যে সমাসিনী ঢুকাচ্ছিস? গণেশ তার কানের গোড়ায় ফিসফিস করে। এতেই কেঁদে কুল পাইনে
তার ওপর ফের সমাস। যেমন উদাহরণস্বরূপ সীতানাথবাবু বলতে থাকেন, কিন্তু তার বলার মাঝখানেই পিরিয়ডের ঘণ্টা বেজে যায়। উদাহরণস্বরূপ প্রকাশের আগেই তাকে ক্লাস ছেড়ে যেতে হয়। নিজের বক্তব্য আরেক দিনের জন্য রেখে সমস্ত প্রশ্নটাই আমূল মুলতবি করে যান। কয়েকদিন পরে গণেশ রেশন আনতে গিয়ে দেখল যে সেকেন্ড পণ্ডিত মশাইও সেই সরকারি দোকানে এসেছেন। লম্বা লাইনের ফাঁকে সীতানাথবাবুও দাঁড়িয়ে। সেই কিউয়ের ভেতর মহল্লার ঝাড়ুদার, নিশ্চয়ই সেখানে চণ্ডাল যেমন রয়েছে তেমনি আছে পাড়ার গুন্ডারা। তারাও কিছু সাধু নয়, গুরুতর লোক। তাদের প্রচণ্ডালই বলা যায় বরং। প্রচণ্ড তাদের দাপট। পাড়ার সার এবং অসার সবাই এক সারের মধ্যে খাড়া, একেবারে সমান সমান, রীতিমতোই গুরুচণ্ডালী। সীতানাথবাবু ছিলেন সারির মাঝামাঝি। গণেশ অনেক পরে এসে শেষের দিকে দাঁড়ালো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো সীতানাথবাবুকে। চণ্ডালদের মধ্যে গুরুদেব, ব্যাকরণ বিরুদ্ধ এই অভাবিত মিলন দৃশ্য দেখে সে অবাক হলো। সত্যি বলতে সে দৃশ্য অবাক হয়ে দেখার মতোই। সীতানাথবাবুর দৃষ্টি কোনো দিকে ছিল না। অজগরের মতো বিরাট লাইন যেন কচ্ছপের গতিতে এক পা করে এগোচ্ছে। কতক্ষণে রেশন নিয়ে তিনি বাড়ি ফিরবেন, হাঁড়ি চড়িয়ে চান সেরে নাকে মুখে দুটি গুঁজে পাড়ি দেবেন স্কুলে, সেই ভাবনাতেই সমস্ত মন পড়েছিল তার। সহসা এক বালক সুলভ তীক্ষ্ণ কণ্ঠ তার কানে এসে পিন ফোটালো। ফুটতেই তিনি সচকিত হয়ে উঠলেন। স্যার, স্যার, ব্যাগ্রহণ করল। শুনতে পেলেন তিনি। শুনেই তিনি পিছন ফিরে তাকালেন। দেখতে পেলেন গণেশকে কিউয়ের শেষে দাঁড়িয়ে চিৎকার ছাড়ছে, ব্যাগ্রহণ করল। তার মানে কেন তিনি ব্যগ্র হবেন? আর হন যদি বা, তো তা কালকে কেন? ব্যগ্র যদি হতেই হয় তো আজকেই কেন নয়? এই মুহূর্তেই বা নয় কেন? আর এই মুহূর্তে ব্যগ্র হয়েই বা কী হবে? কিউয়ের লাইন তো আর ছেলেদের খাতার লাইন নয় যে পেন্সিলের এক খোঁচায় ফ্যাস করে কেটে এগিয়ে যাবেন। যত তারাই থাক, যতই ব্যগ্র হন, আগের লোকদের কাটিয়ে এগোনোর একটুও উপায় নেই এখানে। ফাঁড়ার মতোই অকাট্য এই লাইন, ফাঁড়ির মতোই ভয়াবহ। স্যার, স্যার, পুনরায় ব্যাগ্রহণ করল। আবার সেই আর্তনাদ। সীতানাথবাবুর ইচ্ছে করে এক্ষুনি গিয়ে বেশ একটু ব্যগ্রভাবেই গণেশের কান দুটো ধরে মলে দেন আচ্ছা করে। বেশ করে মলে দিয়ে বলেন, এই মললাম অদ্য, ফের মলব করল। কিংবা তুলে ধরে এক আছাড় মারেন ওকে। কিন্তু ওকে পাকড়ানোর এই ব্যগ্রতা দেখাতে গিয়ে লাইনের জায়গা পা ছাড়া করার কোনো মানে হয় না। আস্তে আস্তে এগিয়ে দোকানের ভেতর পৌঁছে রেশনের দাম দিতে গিয়ে তার চোখ কপালের কোণায় ঠেকল। যেমন একটু আগে তার কান চোখা হয়ে উঠেছিল। দেখেন যে তার পকেট মারা গেছে। পকেটের যেখানে টাকার ব্যাগটা থাকে সেখানটা ফাঁকা। বৃথা হইচই না করে বিমুখে তিনি দোকান থেকে বেরিয়ে আসেন। স্যার, তখন আমি কি বলছিলাম? আমি অত করে বললাম, তা আপনি কানই দিলেন না, আদৌ কর্ণপাতই করলেন না। গণেশ অনেকটা এগিয়ে এসেছে ততক্ষণে। দোকানের মুখে পৌঁছে মাস্টারের সম্মুখে পড়েছে। কি বলেছিলে তুমি? তুমি তো আমায় কাল ব্যগ্র হতে বলেছিলে, আর এদিকে আমার আজ সর্বনাশ হয়ে গেল। কাল ব্যগ্র হতে বলেছি? মোটেই না। আমি বলেছিলাম আপনার ব্যগ্র গ্রহণ করল। আপনার পরেই যে লোকটা দাঁড়িয়েছিল সে হতভাগাই পেছন থেকে আপনার পকেটে হাত ঢুকিয়ে। তা পকেট মারল বলতে তোর কি হয়েছিল রে হতমুখ্য? সীতানাথবাবুর সমস্ত রাগ এখন গণেশের উপর গিয়ে পড়ে। সোজাসুজি তা বললে কি হতো? তাতে কি মহাভারত অশুদ্ধ হতো তোর? পকেট মারছে স্যার বলতে কি আটকাচ্ছিল তোমার পাপ মুখে? ছি ছি, গণেশ নিজের জিভ কাটে। অমন কথা বলবেন না স্যার। পকেট মারছে সে কথা কি আপনার সামনে উচ্চারণ করতে পারি? পকেট প্রহার করছে বললেও তো শুদ্ধ হয় না। আর বলুন, গুরুমশায়ের সামনে অমন চণ্ডালের মতন ভাষা কি বলতে আছে? বলা যায় কি? ও কথা অমন কথা বলবেন না স্যার।
ব্যাঘ্র গ্রহণ করলো বলেছি, জানি যে তাও সম্পূর্ণ বিশুদ্ধ হয় নাই, গুরুচণ্ডালি একটুখানি যেন রয়ে গেছে। ভাবলাম, কতবার ভাবলাম, কিন্তু কি করব, ব্যাগের সাধু ভাষা যে কি তা তো আমার জানা নেই স্যার। কিন্তু কিছুতেই ব্যাগের শুদ্ধটা মগজে এলো না। এদিকে ভাবতে ভাবতে ব্যাগ শুদ্ধ নিয়ে সে যে সটকালো। গল্পের সমাপ্তি এখানেই।